আর ইউ ম্যাট আমার বউ বাচ্চা? শুদ্ধ সোফায় বসতে বসতে হেসে বলে, মাইরা, তোর কাছে সারা জীবনই বাচ্চা থাকবে সোনা। সে আমরা জানি, তুই চাইলেই ওই বাচ্চার পেট থেকে ওজন ডজন ছাও বের হবে, বুঝলি? ফাইজ হাসছে। ইরফান বিরক্ত হয় তার বাচ্চা বউকে নিয়ে কী সব আলোচনা। বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাসিমের ঘরের দিকে যায়। শুদ্ধ আর ফাইজ হাসলো। নাসিম ব্যালকনিতে দাঁড়িয়ে। অনেক তারার ভিড়ে গোল থালার মতো চারটি জলজল করছে। নাসিমের দৃষ্টি সেই জলজল করা চাঁদে। আজ সকালে ইরফান, ফাইজ, শুদ্ধ এসেছে। সারাদিন চার বন্ধু বেশ ভালো সময় কাটিয়েছে। যদিও ইরফান চুপচাপ থাকে, তবে এভাবেই তারা ইরফানের সঙ্গ মেনে নেয়। ইরফানকে যেন এভাবেই ভালো লাগে, কিন্তু তার মন খারাপ, ভীষণ মন খারাপ। ইরফানকে দেখে তার চোখে ইরফানের মুখে মায়রার প্রতিচ্ছবি ভাসে। তার কল্পনায় থাকা বারবি ডল ইরফানের জন্য হাসে, ইরফানের জন্য কাঁদে, ইরফানের জন্য বাঁচে। সবকিছু ইরফানের জন্য। নাসিমের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে বারবি ডলকে ভুলতে পারে না। মুভ অন আর বিয়ে, এই শব্দ দুটোর প্রতি নাসিমের বিষাদ কাজ করে। সবার মুখে তার জন্যই শব্দ দুটো থাকে। কেন সবাই তাকে কষ্ট দেয়? সে তো এভাবেই বেশ আছে। বারবিডল নামে এক আস্ত অনুভূতিকে হারিয়ে ফেলার অনুভূতি লালন করার মাঝেও তো এক তিক্ত স্বাদ আছে। অন্তরার বলা কথাটা মনে পড়ল। ভালোবেসে ভালো হতে না পারলেও খারাপ হওয়ার মাঝেও এক ভালো লাগা লুকিয়ে থাকে। নাসিম বিড়বিড় করলো, ভালোবেসে সবাই ভালোবাসা জিতিয়ে নিয়ে পূর্ণতার হাসি হাসে। আমি না হয় ভালোবেসে ভালোবাসা হারিয়ে অপূর্ণতায় ঘেরা মলিন হাসি হাসলাম। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল। এরপর থালার মতো চারটার দিকে গভীর দৃষ্টি রেখে কিছু একটা আওয়াজ করে মলিন হেসে বলে, তুমি চাঁদের চেয়েও দামি বারবিডল। চাঁদকে ছুতে না পারলেও দেখা যায়, কিন্তু আমি তোমাকে ছোঁয়া তো দূর, দেখার অধিকারটুকু হারিয়ে ফেলেছি। একটু থেমে আবারও বলে, তোমাকে কখনো ভুলতে পারবো না বারবিডল। ইরফান নাসিমের ঘরে এসেছিল। ব্যালকনি থেকে এক পা বাড়াতে গিয়েও নাসিমের কথা শুনে তার পা থেমে যায়, সাথে চোয়াল শক্ত হয়ে যায়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইরফানের পাশে শুদ্ধ এসে দাঁড়িয়েছিল। বেচারা নাসিমের কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। যা বোঝার বুঝলো। ইরফান রেগে নাসিমের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ ইরফানকে টেনে ধরে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিতে চায়। রেগে বলে, শুদ্ধ আমাকে স্যার। ইরফানের গলা পেয়ে নাসিম পিছু ফিরে তাকায়। শুদ্ধ আর ইরফানকে এভাবে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, আরে তোদের কি হয়েছে? ইরফান ভস্ম করে দেওয়া চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম বুঝলো না ইরফানের দৃষ্টির মানে। ইরফান রেগে কিছু বলার আগে শুদ্ধ বলে উঠে, মাইরার 105 ডিগ্রি জ্বর। শুদ্ধর কথা শুনে ইরফান বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। নাসিম নিজেও শুদ্ধর দিকে অবাক হয়ে তাকায়। শুদ্ধ ঢোক গিলল। ইরফান দ্রুত শুদ্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে ফোন বের করে মায়রার নাম্বারে কল করে। সে বেশ কিছুক্ষণ আগে কয়েকবার কল করেছিল। মায়রা কল রিসিভ করেনি। সে ভেবেছে মায়রা ঘুমিয়েছে, কিন্তু শুদ্ধর কথা শুনে তার আর মাথায় কিছুই আসেনি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইরফান মায়রাকে ফোনে না পেয়ে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার বাটফ্লারে কি হয়েছে? ও কোথায়? আমার কল রিসিভ করছে না কেন? শুদ্ধ ঢোক গিলল। নাসিম নিজেও চিন্তিত, তবে ইরফানকে দেখে অবাক হচ্ছে। আসলে এরকম ইরফানকে সে সামনে থেকে দেখেনি। শুদ্ধর মুখে গল্প শুনেছে, কিন্তু সামনে থেকে এমন অসহায়ত্বে ঘেরা ইরফানকে সে দেখেনি বললেই চলে। শুদ্ধ মৃদু স্বরে বলে, মামা মামিকে কল দিয়ে দেখ। আমাকে কেন বলছিস? ইরফান দ্রুত তার বাবার নাম্বারে কল করে। রিং হয়। ইরফান চিন্তিত বদনে ঘর থেকে বেরিয়ে গেলে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বেরিয়ে যেতে নাসিম এগিয়ে এসে বলে, বারবিডল এখন কেমন আছে? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, বালের বারবিডল। তোর বারবিডলের পেটে ইরফানের 4 জোড়া বাচ্চা আছে। এবার ওকে ভুলে যা, একটু স্বাভাবিক হ প্লিজ। নাসিম অসহায় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। কিছু বলল না। মেয়েটি ইরফানের বউ, তার চিন্তা করাটা শোভা পায় না। ছোট করে বলে, আচ্ছা। তার চিন্তা করাটা শোভা পায় না। ছোট করে বলে। শুদ্ধর খারাপ লাগলো। সে কাদের মাঝখানে এসে পড়ল। কাকেই বা দোষ দিবে? নাসিম শুদ্ধকে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। শুদ্ধ ডান হাতে 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে। নাসিম তার ঘরে এসে টেবিলের কোনায় দাঁড়ায়। চোখ জোড়া ঝাপসা। সে তো অস্বাভাবিক নয়। সে বারবিডলের জায়গাটা কাউকে দিতে পারে না। এটা কি তবে তার ব্যর্থতা? 2-1টা ব্যর্থতা জীবনে থাকলে কি খুব ক্ষতি হয়? এই তো থেকে থেকে কষ্ট হয়, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতে খুব বেশি ক্ষতি হয় না তো? ভাবনায় আসে, এক জীবনে সবার কি সব পাওয়া হয়? এই যে সামিয়া, সে যে কিছুই পায়নি। নাসিমের খারাপ লাগার পরিমাণ আরও তীব্র হলো। সামিয়ার সাথে তার হঠাৎ দেখা, একদিনের পরিচয়, অথচ মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। সামিয়ার ভেজা চোখ, মিষ্টি একটা মুখ, শান্তস্বরে কথা বলার ভঙ্গি নাসিমের চোখে ভাসে। নাসিমের ইচ্ছে করে আল্লাহর কাছে সামিয়ার জন্য অভিযোগের খাতা খুলে বসতে। মেয়েটা কেন কিছু পেল না? আর নিজের জন্য আফসোস হয়, সে কেন সামিয়াকে তার পাশে পেল না? সামিয়া তার বন্ধু হওয়ার জন্য কেন থেকে গেল না? তার যে ভীষণ আফসোস হয়, বারবি ডলকে না পাওয়ার আক্ষেপ প্রথম থেকে মেনে নিয়েছে, কিন্তু সামিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার
আক্ষেপটা বেশ অনেক বেশি। আল্লাহ কেন যেন তার জীবনে কিছু আসার আগে সব কিছু কেড়ে নেয়, আর তাকে দিয়ে যায় একরাশ হতাশার সাথে কিছু দীর্ঘশ্বাস, কখনো কখনো চোখের কোণে জমা পানি। নাসিম টেবিলের ড্রয়ার খুলে একটা কাগজ বের করে। কাগজটার 3টি ভাঁজ খোলা। প্রায় 6 মাস আগে সামিয়ার চিঠি। নাসিম পুরো চিঠিতে চোখ বোলায়। চিঠিটা পড়লে নাসিমের মনে হয় সামিয়া সত্যি তার এক ভীষণ আপন বন্ধু। তাদের ভীষণ মিল, কিন্তু এটা রাখতে চাইলেন না নিজের কাছে। দীর্ঘশ্বাস ফেললো। টেবিলের উপর থেকে লাইটারটা নিয়ে কাগজটার কোনায় আগুন জ্বালায়। 2 সেকেন্ড যেতে না যেতেই শুদ্ধ নাসিমের হাত থেকে কাগজটা কেড়ে নেয়। নাসিম পিছু ফিরে শুদ্ধকে কিছু বলতে গিয়েও বলল না। শুদ্ধ কোনো রকমে আগুন নিভিয়ে বিরক্তি কণ্ঠে বলে, কি রে ভাই তোরা, কোন ইম্পর্টেন্ট কাগজটা পোড়ানোর ভূত চাপালি মাথায়? কথাটা বলে কাগজটাতে দৃষ্টি দিয়ে মাথা উঁচু করতে গিয়েও করল না। চোখে পড়ে একটা লেখা। প্রিয় শুদ্ধ সাহেব। শুদ্ধ চোখ সরালো না, ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি দেয়। চিঠিটা পড়ার পর নাসিমের কথা শুনে শুদ্ধ বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। তার প্রতিক্রিয়া বোঝা যায় না। হঠাৎই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মেয়েটি বেঁচে থাকলে আমি নিজ দায়িত্বে তোর জীবন সাজিয়ে দিতাম। নাসিম কৌতুকের স্বরে বলে। দ্বিতীয় বিয়ে করে সাজাতি নাকি? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, তোর মতো দেবদাস হয়ে ঘুরতো না অ্যাটলিস্ট। ওকে আমার চেয়েও 1000 গুণ সুদর্শন পুরুষের সাথে বিয়ে দিতাম। মানুষ চাইলে সব পারে, সেটা তোকে দেখাতাম। নাসিম কিছু বলল না। মানুষ মুখে অনেক কিছুই বলে, সব এত সহজ? ফারার কিছু হলে শুদ্ধ কি করতো? যখন ভার্সিটিতে পড়তো তখন তো ফারাকে পাবে না ভেবে শুদ্ধ চিরকুমার থাকার কথাই ভাবতো। এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েও করলো না। কথায় কথা বাড়ে, তার ভালো লাগছে না। শুদ্ধ আর কিছু বলল না। লাইটার দিয়ে তার হাতে থাকা সামিয়ার চিঠির কোণায় আগুন ধরিয়ে বলে ওঠে, সরি সামিয়া, আমার প্রতি তোমার অনুভূতিকে ছোট করছি না, কিন্তু তুমি বেঁচে থাকলে এতদিনে তুমি অন্যের বউ থাকতে। কি জানি তুমি যার ভাগ্যে ছিলে সেই বেচারার কপালে বউ জুটেছে নাকি তোমার অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। নাসিম হতাশ কণ্ঠে বলে। তুই এটা নিয়েও মজা করবি? শুদ্ধ মৃদু হেসে বলে, করিনি, বললাম তো ও বেঁচে থাকলে বিয়ে হয়ে যেত ওর। যে মেয়ের ঘটক আমি হতাম সে মেয়ের জীবনে দুঃখ থাকতো না, কিন্তু আমি তো সুযোগ পেলাম না। নাসিম ভ্রু কুচকে বলে। এটা পুড়িয়ে ফেললি কেন? শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ ওর অনুভূতি আমাকে ঘিরে, আর আমার অনুভূতি ফারহাকে ঘিরে। আমি মেয়েটির অনুভূতির মূল্য কখনো দিতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে ঘিরে মেয়েটির মাঝে যাই ছিল সবকিছুই মূল্যহীন। আর মূল্যহীন সবকিছুই পুড়িয়ে ফেলতে হয়, সেটা হোক যে কোনো জিনিস বা অনুভূতি। নাসিম বুঝলো শুদ্ধ কথাটা তাকে ইন্ডিকেট করে বলেছে। সে মৃদু হেসে বলে, আমি হয়তো ব্যর্থ, তবে কিছু ব্যর্থতায় প্রশান্তি থাকে, যা তুই বুঝবি না, কারণ তুই তো পূর্ণতার পথিক। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল, বলার মতো কিছু খুঁজে পায় না। নাসিমকে কিছু বলে লাভ নেই, খুব ভালো করে বুঝলো। ইরফান নাসিমের বাসা থেকে বেরিয়ে তারেক নেওয়াজের সাথে কথা বলে। মায়েরা আসলে ঘুমিয়ে গিয়েছে, জ্বর আসেনি। ইরফান বুঝেছে শুদ্ধ আর তার সাথে নাসিমের ঝামেলা আটকানোর জন্য শুদ্ধ মিথ্যা বলেছে। ইরফান আর নাসিমদের বাড়িতে যায়নি, সে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মোটামুটি তার কিছু কাজ গুছিয়ে নেয়। আপাতত তার মন এখানে টিকছে না। এরপর মায়েরাকে সাথে করে আনবে। এভাবে একা একা থাকা ইম্পসিবল। এরপর ইরফান শপিং মলে যায়। নাসিমের কথাগুলো ভাবতেই হাজারো বিরক্তি রাগ এসে জমা হয় তার মাঝে। ইরফানের ইচ্ছে করলো সেই পুরো শপিং মলে সব বোরখা নিকাব কিনে মায়েরাকে তার মধ্যে ডুবিয়ে রাখবে। তাহলে নাসিম আর কখনো ভুল করে তার বার্ড ফ্লাওয়ারকে দেখতে পারবে না, বা নাসিমের মতো কেউ যেন তার বার্ড ফ্লাওয়ারকে দেখে এসব অনুভূতি ক্রিয়েট হয়। আগে বুঝলে সে তার বার্ড ফ্লাওয়ারকে জন্ম থেকে নিকাবের মধ্যে ঢুকিয়ে রাখতো। অনেক বড়সড় দুটো লাগেজ ভরে মায়েরার জন্য অনেকগুলো নিকাব কিনে নেয় ইরফান। বিভিন্ন কালারের নিকাব কিনেছে, তবে প্রায় অর্ধেকের বেশি কালো কালারের। প্রতিটা নিকাবের সাথে ম্যাচিং করে সেম কালারের বোরখা কিনেছে। নিকাবের সংখ্যা গুনে গুনে 100টার সাথে ম্যাচিং করে বোরখা। দুটো লাগেজ ভরে গিয়েছে। ইরফান বাংলাদেশের ফ্লাইটের জন্য সব ব্যবস্থা করে মায়েরার জন্য শপিং করেছে। এয়ারপোর্টে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ইরফান নাসিমের নাম্বারে কল করে সে চলে যাচ্ছে এটা জানিয়ে ডিরেক্ট বলে, নাসিম তোকে বিয়ে করতে হবে। নাসিম চুপ থাকে। ইরফানের মাথাটা আবারও ধীরে ধীরে গরম হতে থাকে। নিজেকে সামলে শক্ত গলায় বলে, তুই বিয়ে না করলে আমার আর কখনো দেখা হবে না। নাসিম নির্জীব চোখে চেয়ে রইল। নাসিমকে চুপ দেখে ইরফান রেগে কল কেটে দেয়। প্লেনে ওঠার পর নিজের উসখুস কমাতে নাসিমের নাম্বারে একটা মেসেজ করে, বলেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসির দড়ি গলায় ঝুলবে, অ্যান্ড ইটস ট্রু। খুশি হওয়ার প্রয়োজন নেই। ইরফানের মেসেজটা দেখে নাসিম এত খারাপ লাগার মাঝেও শব্দ করে হেসে দেয়, যে হাসিতে হাজারো তৃপ্তি মিশে আছে। মানুষ যেমন অনেক কিছু পায় না, তেমনি আবার অনেক কিছুই পেয়ে যায়। এই যে ইরফানের মতো একজন বন্ধু পেয়েছে, এই পাওয়াটাই বাকি কম? কখনো না।
মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আজ তার বায়োলজি এক্সাম। এই এক্সাম শেষ হলে আর একটা এক্সাম বাকি আছে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বেশ অনেকক্ষণ বই পড়লো। এরপর কলেজ ড্রেসের বোরখা বের করে বোরখা পরে নেয়। এরপর হিজাব মাথায় বেঁধে নেয়। হঠাৎই খেয়াল করলো কাবার্ডের এক কোণা থেকে কিসের যেন কাগজ পড়লো মেঝেতে। মায়েরা নিচু হয়ে কাগজটা হাতে তুলে দেখলো এটা একটা ছোটখাটো খামের মতো। মায়েরা ভেতর থেকে দুটো কাগজ বের করে তাতে চোখ বোলায়, দৃষ্টিতে বিস্ময় ভর করে। খুব ভালো করে না বুঝলেও বুঝলো এটা ইরফানের কানাডায় পিএইচডি করতে যাওয়ার কাগজ, সাথে পাসপোর্ট। মায়েরার কি যে খারাপ লাগছে, ইরফান তাকে রেখে পিএইচডি করতে চলে যাবে। ভাবনার মাঝে মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। মায়েরা মাথা তুলে তাকালে ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকায়। ইরফান গতকাল রাশিয়া গিয়েছে, আরও দুদিন পর আসার কথা। আজকেই হঠাৎ সামনে দেখে মায়েরার মনে হচ্ছে সে বোধহয় অধিক শোকে চোখে বেশি দেখছে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ায়, মৃদুস্বরে বলে, বাটফুলার, আমার কল রিসিভ করছো না কেন তুমি? হোয়াট? থাপ্পড় খেতে চাও? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরাকে কোমরে বা হাত রেখে মায়েরাকে টেনে আনে তার দিকে। ডান হাত মায়েরার গালে রেখে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ইরফানের দিকে হেলে যায়। ইরফান মায়েরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নেয়। চোখ বুজে রেখে ডান হাত ধীরে ধীরে মায়েরার বাঁধা হিজাব খুলে ফেলে দেয়। এরপর ডান হাত মায়েরার বোরখার চেন খুলে দেয়। মায়েরা ইরফানকে ঠেলে, কিন্তু ইরফান পাত্তা দেয় না, সে তার কাজে ব্যস্ত। মায়েরার বোরখার নিচে জামার চেনও একটানে খুলে দেয়। মায়েরা ছটফটায়। আর একটু পর তার এক্সাম, আর এই লোক কি শুরু করেছে! ইস! হঠাৎই তারেক নেওয়াজের গলা পায়। মায়েরাকে ডাকতে ডাকতে এদিকে আসছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দুহাতে ইরফানকে এত ঠেলে বেচারি কিছুই করতে পারে না, বরং ইরফান আরো শক্ত করে ধরে মায়েরাকে। মায়েরার কান্না পায়। ইরফান যেন শুনতে পাচ্ছে না কিছুই। তারেক নেওয়াজের কণ্ঠ আরো কাছে থেকে শুনতে পেয়ে মায়েরা ছটফটানি বাড়ে। ইরফান চরম বিরক্তি হয়ে মায়েরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড গার্ল, আদর করেছি না আমি? অল টাইম ডিস্টার্ব করো কেন? বড় হবে না তুমি? মায়েরা ইরফানের কথা শুনল কিনা মেঝে থেকে হিজাবটা কুড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। ইরফান বিরক্তি চোখে মায়েরার কাণ্ড দেখলো। পেছন থেকে তারেক নেওয়াজ ছেলের কথাটা শুনে একটু কেসে উঠল। ইরফান তার বাবার কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকায়। তারেক নেওয়াজ গলা ঝাড়ল। ইরফানের অভিব্যক্তি স্বাভাবিক। তার বাবা যে তার কথা শুনেছে এর জন্য একটু লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার ছেলে লজ্জা পাচ্ছে না। তারেক নেওয়াজ ইরফানের বাবা হিসেবে চরম হতাশ। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? তারেক নেওয়াজ আশেপাশে তাকিয়ে বলে, মায়েরাকে ডেকে দাও, ওর এক্সাম আছে, ওকে কলেজে নিয়ে যাব। ইরফান মৃদু স্বরে বলে, তোমাকে যেতে হবে না, আমি ওকে রাখতে যাব। তারেক নেওয়াজ সাথে সাথে বলেন। কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, বিকজ ও আমার বউ, তুমি আমার বউ। হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু মানে আমার বউ আমাকে ডাকছে, হয়তো অনেক ইম্পর্ট্যান্ট কাজ। তুমি তাহলে তোমার বউকে রেখে এসো। ইরফান ছোট করে বলে। ওকে। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে ভাবলো তাকে কত মেপে মেপে কথা বলতে হয় ছেলেটার জন্য। একটুও মিল নেই তার সাথে, একদম উল্টো। সে কি সুন্দর অসভ্য, আর তার ছেলে অসভ্যই বলা যায়। ইরফান তার বাবাকে তার দিকে চেয়ে বলে, আর কিছু বলবে? তারেক নেওয়াজ মাথা নেড়ে বলে, তুমি চাইলেই রেস্ট করো, মাত্র তো ফিরলে, আমি মায়েরার আম্মুকে ড্রপ করে দিচ্ছি। ইরফান ডান হাত পকেটে গুজে রেখে বলে। তারেক ওকে, কলেজে ড্রপ করে এসে আমি রেস্ট করব, নো প্রবলেম। নেওয়াজ আর কিছু বলল না। সত্যি বলতে তার ভালো লাগে মায়েরার প্রতি ইরফানের এত কেয়ার দেখে। মায়েরা ওয়াশরুম থেকে তারেক নেওয়াজের গলা নাপে বুঝলো তিনি চলে গিয়েছেন। গলার সাথে হিজাব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান বুঝতে পারেনি, শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরার কাণ্ডে কিছুটা অবাক হয়। দু হাতে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা ইরফানের বুকে নাক ঘষল। এরপর মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, আপনি আমাকে রেখে কানাডা চলে যাবেন শেষরাজ? আপনি আবার আমায় ভুলে যেতে চাইছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। ইন্টেলিজেন্ট গার্ল। মায়েরা ইরফানের বুকে থাপ্পড় দিতে দিতে রেগে বলে, আমি আপনাকে যেতে দিব না। বাসার লোক আপনি, শুধু ভুলে যেতে চান আপনি আমায়। ইরফান ডান হাতে মায়েরার দুই হাত ধরে বা হাতে মায়েরাকে তার সাথে চেপে মৃদুস্বরে বলে, লিটল গার্ল, তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি, কোনো আইডিয়া আছে তোমার? মায়েরা ভ্রু কুচকে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ইউ নো বাটফ্লার, পিএইচডি করার জন্য যা যা অ্যারেঞ্জ করেছিলাম সব কিছু ক্যান্সেল করেছি, জাস্ট ফর ইউ। আই ফিল লাইক আই এম অ্যান এডুকেটেড নাও। মায়েরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানকে। খারাপই লাগলো। ইরফান তার জন্য একটু শান্তি করে পড়তেও পারেনি, কিন্তু সে তো বারণ করেনি। আবার ভাবলো একটু আগেই তো বারণ করলো, এখন একটু লজ্জাও লাগছে। নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিয়ে হিজাব বাঁধতে শুরু করে। কিছু একটা ভেবে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনার তো আরো 2 দিন পর আসার কথা, আপনি আজ আসলেন কেন? ইরফান পিছু ফিরে থেকে একটু ঠোঁট বাঁকিয়ে বলে। বাংলাদেশি গার্লফ্রেন্ড কর করো। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক একটা, শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবে। মায়েরা এক্সাম শেষে বাড়ি
ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নামাজ পড়ে ইরফানের সাথে ঘুমিয়েছিল। এক্সামের জন্য তার ভালোভাবে ঘুম না হয় এক ঘুমে পুরো সন্ধ্যার পরে ঘুম ভেঙেছে। ইরফান বাম কাত হয়ে শুয়ে ঘুমে বিভোর। মায়েরা ইরফানের দিকে খানিকটা ঝুঁকে ইরফানের বালিশের কোণায় মাথা রাখে। ইরফানের ঘুমন্ত মুখ পানে চেয়ে মৃদু হাসে মায়েরা। কলেজ থেকে ফেরার সময়ের কথা মনে পড়ল। মায়েরা এক্সাম শেষে কলেজ গেট থেকে বেরিয়ে ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, আপনি এইখানে কেন, বাড়িতে যাননি? ইরফানের চোখ দুটো লাল। গতকাল সারা রাত ঘুমায়নি, আবার মায়েরার এক্সামের পুরো সময় এখানে এভাবেই দাঁড়িয়েছিল। ইরফান মায়েরাকে বাহাতে আগলে নিয়ে মৃদুস্বরে বলেছিল, একসাথে ঘুমাবো বউ, একা একা ঘুম আসবে না। মায়েরা কথাগুলো ভেবে হেসে ফেলল। ইরফানকে নিয়ে কি বলবে মেয়েটা বুঝে পায় না। ইরফানের হাত দুটোর দিকে চোখ পড়লে মুখখানা মলিন হয়। হাত দুটোর অনেকটাই কালচে হয়ে গিয়েছে। মুখ এগিয়ে নিয়ে ইরফানের দু হাতে দুটো চুমু খায়। এরপর বেড থেকে নেমে নামাজ পড়ে নেয়। ঘরের এক কোনায় দুটো লাগেজ দেখে মায়েরা এগিয়ে গিয়ে লাগেজের চেন খুললে অবাক হয়। দুটো লাগেজ ভর্তি নিকাব আর বোরখা। একটা লাগেজে শুধু কালো কালারের বোরখা আর নিকাব, আর অপর লাগেজে কালো সহ আরো বিভিন্ন কালারের বোরখা নিকাব। মায়েরা অবাক না হয়ে পারে না। কালো কালার ইরফানের ভীষণ পছন্দের, এটা মায়েরা এতদিনে বুঝে গিয়েছে। এই যে ঘরের সব জিনিস তো কালো। ইরফানের কাবার্ডে 600টা শার্ট প্যান্ট, এর মধ্যে 500টাই কালো। যদিও ইরফানের শার্ট প্যান্ট হয়তো আরো বেশি হবে। ইরফান যে ভীষণ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এটাও মায়েরা বুঝেছে। পেছন থেকে ইরফান বলে, কি করছো বাটফ্লাওয়ার? মায়েরা উঠে দাঁড়ায়। ইরফানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, এতগুলো বোরখা নিকাব কার জন্য এনেছেন? ইরফান মৃদু স্বরে বলে। তোমার? মায়েরা বলতে নেয়, তাই বলে এত? বলতে গিয়েও থেমে যায়। সেই জুতোগুলোর কথা মনে পড়ে যায়, থাপ্পড়ের কথা মনে পড়ে। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে। আমি তো নিকাব পরি না। ইরফান মৃদু স্বরে বলে। এখন থেকে পড়বে। মায়েরা মাথা নিচু করে বলে। আমি তো মুখ ঢেকে থাকতে পারি না, অভ্যাস নেই আমার। ইরফান দু হাতের আজলায় মায়েরার মুখ টানায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান কণ্ঠে আবেগ ঢেলে বলে, তোমার মূল্য আকাশে ভেসে থাকা চাঁদের চেয়েও 1000 গুণ বেশি বাটফ্লাওয়ার। চাঁদকে সবাই দেখতে পেলেও আমার বাটফ্লাওয়ারকে দেখার অধিকার শুধু আমার। আমার মাইরাপুরের সৌন্দর্য অনুভব করার অধিকার তোমার শীষরাজ ছাড়ার কারণ নেই। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়েরার গালে হাত দিয়ে আবারও বলে, আমার মাইরাপুরকে জাস্ট আমি দেখতে চাই, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? মায়েরা কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না। দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে ছোট করে বলে। আচ্ছা শেষরাজ। ইরফান মৃদু হাসলো। দু হাতে মায়েরাকে আগলে নেয়। একটু পর মায়েরা মাথা উঁচু করে বলে, আপনি আজকে কয়টা সিগারেট খেয়েছেন? আজ মায়েরা যখন পরীক্ষার হলে ছিল তখন পুরো 3 ঘন্টা ইরফান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, সাথে একটা করে সিগারেট শেষ করেছে। এজন্যই মূলত আজ অনেক খেয়ে ফেলেছে। ইরফান খুব স্বাভাবিকভাবেই উত্তর করে। অ্যাবাউট 15। মায়েরা বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। রেগে ইরফানকে কথা শোনাতে ইচ্ছা করলো, তবে নিজেকে দমিয়ে আবদার করে। আমি সিগারেট পছন্দ করি না। আপনি আমার এই অপছন্দের সিগারেট ছাড়েন না কেন শেষরাজ? ইরফানের মুখটা ছোট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা তো আজকের অভ্যাস নয়, এটা ইম্পসিবল। মায়েরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি আমার সাথে সবসময় অনেক সুনকাম রাখছি, তুমি অন্য কিছু বলো বাটফ্লাওয়ার, আই প্রমিস আমি সব শুনবো। মায়েরার ভীষণ খারাপ লাগে। সে বুঝে একটা হ্যাবিট ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি জানেন না শেষরাজ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়। আপনি কি আমার আগে ওপরে যেতে চান? আমার তো আপনি ছাড়া আপন কেউ নেই শিশুওয়ালা। তবু আপনি কেন আমায় একা রেখে চলে যেতে চান? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখের কোণে পানি জমে। ইরফান নিজেকে ভীষণ অপরাধী লাগলো। মায়েরার কথাটা একেবারে মিথ্যে নয়, কিন্তু মায়েরার ইচ্ছেটাই তার কাছে সবচেয়ে বড়। মায়েরার এই অপছন্দের জিনিসটা তার আরও আগেই তার লাইফ থেকে মুছে ফেলা উচিত ছিল। নিজের উপর বিরক্ত হলো। মায়েরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে। আই এম সরি বাটফ্লাওয়ার। এরপর ডান হাতে মায়েরার চিবুকে হাত রেখে মায়েরার মাথা কিছুটা উঁচু করে মৃদুস্বরে বলে, তোমার জন্য সবকিছু করতে পারি বাটফ্লাওয়ার। সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড, সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড অ্যান্ড ইউ আর মাই হার্ট, মাই এভরিথিং। সো মাইরাপুরের জন্য ফার্স্ট গার্লফ্রেন্ডকে বলাই যায়, ইটস নর্মাল। অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করতে হবে অ্যান্ড আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাব। আর ইউ হ্যাপি বাটফ্লাওয়ার? মায়েরা কি বলবে বুঝতে পারে না, তবে ইরফান সিগারেটকে গার্লফ্রেন্ড বলার শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইরফানের বুকে কপাল ঠেকায়। ইরফান মায়েরার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে। পরদিন শুদ্ধ আর ফাইজ বাংলাদেশে ব্যাক করে। শুদ্ধ ফারাকে তার মায়ের কাছে গ্রামে রেখে গিয়েছিল। টিনা বেগম দরজা খুলে দিলে শুদ্ধ হেসে বলে, তোমার ছেলের বউ কোথায় মা? কি একটা অবস্থা! নিশ্চয়ই দাজ্জাল বউটা এত ভোলা ভালা শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে যাচ্ছে, তাই না? আহারে, আমার বউয়ের শাশুড়ি কষ্ট পেও না। আমি ওকে। টিনা বেগম শুদ্ধর কান টেনে বলে, এসেই বাদরামাই শুরু করেছিস?
ও রান্না করেছে তোর জন্য। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে। হায় আল্লাহ, তুমি আমার বউটাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। ত্রিনা বেগম হতাশ কণ্ঠে বলে। যা গোসল করে নে, বাদরামি ছাড় যা। শুদ্ধ হাসলো। ত্রিনা বেগম শুদ্ধর সাথে টুকটাক কথা বলে তার ঘরের দিকে গেলে শুদ্ধ রান্নাঘরের দিকে যায়। পেছন থেকে দেখলো ফারা ওড়না পাশে খুলে রেখে চুলার সামনে দাঁড়িয়ে আছে। শুদ্ধ এগিয়ে গিয়ে পিছন থেকে ফারাকে জড়িয়ে ধরে। ফারা ভয় পেয়ে চিৎকার দিতে গিয়ে শুদ্ধর কথা শুনে থেমে যায়। শুদ্ধ মৃদু হেসে বলে। ভালোবাসি ফারহা পাখি। ফারা উল্টো ঘুরে দাঁড়িয়ে বলে। এখান থেকে যাও, গোসল করে নাও, আমি আসছি। শুদ্ধ দুহাতে ফারার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয়। ফারাকে দেখে সামিয়ার কথা মনে পড়ল। সত্যি বলতে তার খারাপ লেগেছে মেয়েটার জন্যে, কিন্তু তার সবটা জুড়ে যে তার ফারা পাখি। ফারা শুদ্ধকে চুপ দেখে বলে। কি হয়েছে তোমার? শুদ্ধ ফারার দুহাত ধরে হাতের উল্টো পিঠে চুমু আঁকে। ফারা অবাক হয়ে বলে। কি করছো? আমি রান্না করছি, হাত এঁটো। শুদ্ধ হাসলো। ফারাকে জড়িয়ে ধরে বলে। অনেক ভালোবাসি ফারহা পাখি। ফারা কিছু বলতে গিয়ে পেছনে শাশুড়ি মাকে দেখে ভিড়ভিড়িয়ে বলে। ছাড়ো, আমার মা এসেছে। শুদ্ধ ফারাকে ধরে রেখে গলা চড়িয়ে বলে। মা জানো, বউকে ছাড়া একদম থাকা যায় না, মারাত্মক মিস করেছি। এখন আমার বউকে কি ছাড়া উচিত তুমিই বলো। টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে মৃদু হাসলো। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। ইরফান লাস্ট 6 মাস আগে নাসিমের সাথে দেখা করে গিয়েছিল। আবারও 6 মাস পর গত 3 দিন আগে তার সাথে দেখা করতে এসেছিল। নাসিম অফিস করে ফিরে ফ্রেশ হয়ে আসে। ডাইনিং রুমে এসে খাবার খুঁজলে সব পাত্র একদম ফাঁকা দেখে নাসিম অসহায় মুখ করে থাকে। তার মা কয়েকদিন হলো আবারও জেদ ধরেছে তাকে বিয়ে করাবে। তার বিজনেস পার্টনারের এক মেয়ে, বয়স 22-23 হবে। মেয়েটার তার মায়ের কান ভাঙিয়েছে কিভাবে যেন। নাসিম বিরক্ত। মেয়েটার সঙ্গে তার প্রায়ই দেখা হতো, টুকটাক কথা হতো। এখন সে সেই মেয়েটাকে বিয়ে করে নিবে? ব্যাপারটা তো হাস্যকর লাগে তার কাছে। তার মা এসব নিয়ে তার উপর রেগে রান্না করেনি। নাসিম আর কি করবে? নিজেই রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করেন। এরপর তার মা আর তার জন্য দুটো বাটিতে নিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। এগিয়ে গিয়ে মায়ের পাশে বসে মৃদুস্বরে ডাকে। মা। ভদ্রমহিলা চোখ বুজে রেখেই বলে। ঘরে বউ না থাকলে এখন থেকে এভাবেই না খেয়ে থাকতে হবে। মায়ের কথা নাসিম মৃদু হেসে বলে। হবে না, তোমার ছেলে রাত্রে জানে একটু একটু, তোমাকে সহ রান্না করিয়ে খাওয়াবো। নাসিমের মা কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে বসে। নাসিমের হাতে রান্না করা নুডলস দেখে তিনি অবাক হয়। তিনি ভেবেছিলেন নাসিমকে এভাবে বললে হয়তো মানাতে পারবে, কিন্তু তিনি ব্যর্থ। উল্টো তার ছেলে তার জন্য সহ রেঁধে এনেছে। নাসিম মায়ের দিকে চেয়ে মলিন হাসলো। হাতের বাটি রেখে মায়ের হাত তার দু হাতের মাঝে রেখে একটা চুমু খেয়ে বলে। আমি এভাবে ভালো আছি মা। তুমি আমাকে বিয়ের কথা বললে আমি ভীষণ কষ্ট পাই। তুমি আমাকে কেন কষ্ট দাও মা? বারবি ডল কে ভাবি না আমি, কিন্তু আমি তো ওকে ভুলিও না মা। থাকি না এইভাবে। ভদ্রমহিলার চোখ জোড়া ঝাপসা হয়। তার ছেলে জীবনটা গুছিয়ে দিতে পারলেন না। তিনি নিজেকে সামলে বলে। জানি মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটিকে এনে খুব দেখতে ইচ্ছে হয়। কার জন্য আমার ছেলের জীবনের একটি অংশ থেমে গেল। নাসিম দীর্ঘশ্বাস ফেলল। মৃদু হেসে বলে। কখনো পূর্ণতা সুন্দর, কখনো অপূর্ণতা, আবার কখনো আক্ষেপ। তুমি আমার না হওয়া বারবি ডলকে না দেখার আক্ষেপ রাখো, আমি সামিয়াকে বন্ধু হিসেবে না পাওয়ার আক্ষেপ রাখি। এটাই সুন্দর। কথাগুলো বলে নাসিম খাওয়ায় মনোযোগ দিল। ভদ্রমহিলা ছেলের পানে চেয়ে রইলেন। নাসিমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যার সাথে হয়তো মিশে আছে বারবি ডল আর সামিয়া, এই দুটি নাম যাদের কখনো ভুলে যাওয়া যায় না। মায়রার এইচএসসি এক্সাম শেষে অ্যাডমিশন হয়। ভাগ্যর সাথে থাকায় মায়রার ইরফানের ভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটা নিয়ে মায়রা কি ভীষণ খুশি হয়েছিল। রাত তখন 10টা। ইরফান অফিস থেকে ফেরেনি। মায়রা ছাদের কোণায় এসে দাঁড়িয়েছে। তখন ইরফানকে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে মায়রা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে চলে যায়। মায়রার মনে কিছু চলছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে বুঝতে পারে ইরফান তাকে খুঁজে না পেয়ে ছাদে আসছে। ইরফানের এই বাড়ি 3 তলা, রেলিংটা বেশ মোটা। মায়রা ভয়ে ভয়ে ছাদের প্রাচীরের উপর উঠে দাঁড়ায়। তখনই ইরফান ছাদে এসে দাঁড়ায়। সামনে তাকিয়ে মায়রাকে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। ভীত কণ্ঠে ডাকে। বাটফ্লার। মায়রা যদিও ভয় পাচ্ছে, তবে ইরফানকে দেখে হাসলো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত বলে ওঠে। শিশাজ, দাঁড়ান দাঁড়ান। ইরফান ধমকে বলে। থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো তোমার। ওখানে কেন উঠেছো? মায়রা অসহায় কণ্ঠে বলে। শিশাজ, আমাকে একদম বকবেন না, আমি কিন্তু লাভ দিব এখান থেকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। একটু এগিয়ে এসে বলে। বাটফ্লার নেমে এসো। মায়রা মাথা নেড়ে বলে। তাহলে বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর ভালোবাসেন? ইরফান চোখ ছোট ছোট করে তাকে। স্টুপিডের বাদরামি দেখতেই তার দিন যায়। মায়রা আবারও বলে। বলুন, আপনি আমায় পছন্দ করেন আর অনেক ভালোবাসেন। মুখে উচ্চারণ করে বলবেন কিন্তু। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে।
I don't like you. মায়েরা মুখ ফুলায়। ইরফানকে অনেকটা কাছে দেখে মায়েরা হঠাৎই পেছন দিকে শরীর ছেড়ে দেয়। ইরফান এক প্রকার দৌড়ে গিয়ে শরীর ছেড়ে দেওয়া মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে, ভীত কণ্ঠে আওড়ায়। I like you, Butler. Love you all time, my heart. মায়েরা দুহাতে ইরফানকে জড়িয়ে ধরে শব্দ করে হেসে ফেলে। ইরফানের বুক ধুক ধুক করছে। এই মেয়েটার বাদরামি লেভেল কোথায় গিয়েছে, তার হার্ট অ্যাটাক করাবে স্টুপিড। ইরফান মায়েরার মাথা উঁচু করে রেগে বলে, ভালো হবে না তুমি? পড়ে গেলে কি হতো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, পরবো না তো। শিশুওয়ালা থাকতে তার বার্ড ফ্লাওয়ার পড়ে যায় নাকি আবার? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের বুকে মাথা রেখে মৃদু হাসে। ফারা, নুসরাত, শাহেদ, সাজিদ ভার্সিটির মাঠে বসে আছে। নুসরাত সবাইকে না জানিয়ে বিয়ে করার সাথে কন্ট্যাক্ট অফ রাখায় সবার রাগ অভিমান বেশ কসরত করে ভাঙিয়েছে নুসরাত। তার আপুর যে কি হয়েছিল, হঠাৎই অনেক রুড হয়ে গিয়েছিল। এই কারণে মূলত সে সবার থেকে দূরে ছিল। নুসরাত সাজিদের বাহুতে থাপ্পড় মেরে বলে, এই বিদ্যাসাগর আর ভালো হলো না, একটু কম করে পড় রে, আশেপাশেও একটু নজর দে, তোর বউ তো কেঁদে মরবে। নুসরাতের কথায় সবাই হাসলেও সাজিদ নুসরাতের থেকে কিছুটা দূরে সরে বলে, গা ঘেঁষবি না। সাজিদের কথায় নুসরাত অবাক হয়। সাজিদ তার থেকে কেমন যেন আর কথাই বলে না। শাহেদ হাসলেও ফারা হাসলো না, বরং সাজিদের দিকে চেয়ে রইল। সকলে আরো বেশ কিছুক্ষণ কথা বলার পর নুসরাত বাইরে বেরিয়ে যায়, শাহেদও চলে যায়। সাজিদ বসে থাকে। কিছুক্ষণ পর সাজিদ উঠে দাঁড়ালে ফারা এগিয়ে এসে দাঁড়ায় সাজিদের সামনে। এরপর মৃদু স্বরে বলে, তুই কি ডিস্টার্ব সাজিদ? সাজিদ মৃদু স্বরে বলে। না। ফারা সাজিদের দিকে তাকিয়ে বলে, তুই নুসরাতকে ভালোবাসিস তাই না সাজিদ? ফারার কথায় সাজিদ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। ফারা আফসোসের সুরে বলে, ওর থেকে লুকিয়ে রাখলি কেন? আমরা যখন একসাথে ছিলাম তখন জানিয়ে দিলে অ্যাটলিস্ট তোর হয়তো বিবাহিত থাকতো না। সাজিদ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু হেসে বলে, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে ফারা, টিউশন করে পেট চালাই। আমরা মধ্যবিত্তরা ভালোবাসতে পারলেও সেও ভালোবাসা চাওয়ার দুঃসাহস আমাদের নেই। কথাটা বলে সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে বলিস না ফারা, ও বিদেশি বরের সাথে খুব সুখেই আছে। ফারা অসহায় চোখে চেয়ে রইল। তার মনে পড়ল সামিয়ার কথা, মনে পড়ল নাসিমের কথা, এরপর মনে পড়ল জাহারার কথা। ইরফানের খালাতো বোন জাহারা, যে মেয়েটি ইরফানের জন্য এই ভার্সিটি থেকে বাদ দিয়ে দিয়েছিল, বিয়ে করবে না বলে কত অশান্তি করেছে শুনেছে, কিন্তু সবশেষে অনেক কষ্টে বিয়ে দিয়েছিল। জাহারাকে খুব সাদামাটা ভাবে। এখন হয়তো ভালোই আছে সে, কিন্তু বাকিদের জীবন কেমন ছন্নছাড়া হয়ে গেল। সাজিদের পরিণতি কি হবে? কথাগুলো ভেবে ফারার মন খারাপ হলো। শুদ্ধ অন্তরাকে দেখে বলে, কি রে, কি অবস্থা? অন্তরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বলে, এই তো চলছে। বিয়ের দাওয়াত দিলি না যে? অন্তরা হেসে বলে, আমাদের মতো মানুষদের জন্য বিয়ে করা তো দূর, বিয়ের শব্দটাতেই ঘৃণা জন্মে গিয়েছে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে। অন্তরা ফারার সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যায়। নুসরাত নাকি বেরিয়ে গিয়েছে। শুদ্ধ ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, মন খারাপ কেন পাখি? ফারা মলিন মুখে বলে, কিছু মানুষের জীবনে ভালোবাসা শুধু কষ্টই দেয়। কেন? শুদ্ধ একটু ভেবে বলে, কারণ সেই কিছু মানুষের ভালোবাসা একতরফা হয়। দুতরফা ভালোবাসা হলে সেই ভালোবাসা 90% মানুষ জিতে যায়, যেখানে এক আকাশ সমান প্রশান্তি থাকে। এই যেমন আমি আমার ফারহা পাখিকে পেয়েছি। ফারা মৃদু হাসলো। শুদ্ধ হেসে বলে, ভালোবাসি পাখি। সন্ধ্যার পরপর ইরফান মায়রাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মায়রা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মায়রার উদ্দেশ্যে বলে, আপু আমাকে তুমি কাচ্ছ না কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিকজ হাজবেন্ডের কিস করতে হয়। লাবিব ইরফানের দিকে চেয়ে বলে, তুমি তেতা, তুমি পতা, আপুই তুমি কিতে দাও না কুচিপ দুলা ভাই। মায়রা মিটিমিটিয়ে হাসছে লাবিবের কাণ্ড দেখে। ইরফান চোখ মুখ কুচকে তাকায়। মায়রা হেসে বলে, আপনার অনুভূতি বলুন। ইরফান মৃদু স্বরে বলে, তোমার ভাইকে বিয়ে দিয়ে দেবো, আমার বউয়ের ভাগ আর কত দেবো? মায়রা ইরফানের কথা শুনে হেসে ফেললো। লাবিব ভাবুক ভঙ্গিতে বলে, বিয়ে দিলে কি রইবে? ইরফান সাথে সাথেই বলে, তোমার বউ হবে। লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙ্গুলগুলো নাড়াতে নাড়াতে বলে, আমার বউ কোথায়? আমার বউ মিনিটা। লাবিবের কথা শুনে মায়রা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। মায়রা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মায়রা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছু বলে না। মায়রা রান্নাঘরে গিয়ে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়রার মা মৃদু হেসে বলে,
এখানে আসলি কেন? ইরফানের কিছু লাগলে বলিস মা। মায়েরা মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু জামাই জামাই করো, আমাকে তো ভুলেই যাচ্ছ দিন দিন। মায়রার মা হাসলো মায়রার কথায়। রান্না ঢেকে দিয়ে মায়রার দিকে ফিরে মৃদু হেসে বলে, তুই তো আমার মা, আমার মাকে কি করে ভুলি বলতো? মায়রা তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন মা? ভদ্রমহিলা মায়রাকে বাঁ হাতে জড়িয়ে রেখে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে, আমার মেয়ের মন ভালো, তাই তার মাও তার কাছে ভালো। মায়রা হাসলো, মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যি তার মা সেরা। পরদিন ইরফান মায়রার ফজর নামাজ পড়ে ঘুমায়নি। মূলত ইরফান মায়রাকে ঘুমাতে দেয়নি, সে মায়রাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। খুব মনোযোগ সহকারে অল্প সময়ের মাঝে মায়রাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষে হাঁটু মুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মায়রা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মায়রাদের এখানে এসি নেই, ইরফান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি কি গোসল করবেন? ইরফান মায়রার দিকে তাকায়। মায়রার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মায়রার দুগালে হাত রেখে মৃদু স্বরে বলে, আগে তোমাকে রেডি করে নেব। কথাটা বলে ইরফান নিজে নিজে যা পারলো তাই সাজিয়ে দিল। মায়রা দুহাত ভর্তি করে কাচের চুড়ি পরিয়ে দেয়। মায়রা হাসলো। তার মনে আছে ইরফান প্রায় 30টি অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কত শত পিক বন্দি করে রাখা আছে। এরপর ইরফান তাদের দুজনের জন্য কাপল ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি, যেখানে 60 ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেওয়া। সেই চুড়িগুলোর মধ্যে কয়েক ডজন। মজার ব্যাপার হলো এগুলো মায়রা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজে কখন যে এগুলো তাদের ট্রলিতে তুলে দিয়েছে মায়রা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মায়রার মাথায় দিয়ে দিল। সবকিছু খুব সুন্দর করে পিন আপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মায়রাকে নিখুঁতভাবে অবলোকন করে। মায়রার মুখে হালকা প্রসাধনের ছোঁয়া, মাথায় ঘোমটা টানা, গায়ে কালো শাড়ি জড়ানো। এইটুকুতে এই মেয়েটিকে কি সুন্দর লাগছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, মাইরাপুরে। মায়রা লাজুক হাসলো। ইরফান তাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, 5 মিনিট ওয়েট করো। বেশ কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা দেখলো ইরফানের পরনে কালো প্যান্ট, বেডের উপর থেকে কালো শার্ট নিয়ে গায়ে জড়ায় ইরফান। মায়রা নতুন করে আর কি অবাক হবে, এই লোক কালো বলতে পাগল। মায়রার নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে বলে, হোয়াট? মায়রা মাথা নাড়িয়ে না বুঝায়। ইরফান বাঁ হাতে মায়রার হাত ধরে, ডান হাতে তার ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালের আলো ফুটেছে মাত্র, আশেপাশে তেমন মানুষ নেই। গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একজন মানুষ যাওয়া আসা করছে। ইরফান মায়রার হাত ধরে এগিয়ে যায়। মায়রা আশেপাশে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশুওয়ালা? ইরফান বাঁ হাত মায়রাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার পরিচিত এক জায়গায় যাচ্ছি, বাটফ্লাওয়ার। মায়রা ইরফানের সাথে হাঁটে, বেশ ভালো লাগছে তার। কিছু দূর যেতে ইরফান মায়রাকে একটা গাছের নিচে গিয়ে দাঁড় করায়। মায়রা জায়গাটা দেখে হাসলো। কিছু মনে পড়লো যেন এটা তো সেই জায়গা যেখানে মায়রা প্রায় মন খারাপ করে বসে থাকতো। বলা যায় গাছটি মায়রার এককালের দুঃখের সঙ্গী ছিল। এখানে বসে কত কেঁদেছে, সেসব দিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেললো। ইরফান মায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এক বিষণ্ণ বিকালে বিষণ্ণ ঘেরা একটি ছোট্ট মেয়ে এই গাছতলে বসে বসে আল্লাহর কাছে আরজি করেছিল, সে যদি কোটিপতি হতো। ইরফানের কথা শুনে মায়রা ভীষণ অবাক হয়। ইরফান তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখায়, যেখানে মনে হলো বার্ডফ্লাওয়ার নামে একটা অ্যাকাউন্ট, যেখানে প্রায় 5 কোটি টাকা জমানো। ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু স্বরে বলে, নাও ইউ আর এ বিলিয়নিয়ার, বাটফ্লাওয়ার। মায়রার মনে পড়ে সেদিনের কথা, যেদিন লাবিবের বাবা তার সামনে থেকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলার পর সেই গাছতলায় এসে কাঁদছিল আর এসব বলছিল। ইরফান এসব শুনে নিয়েছিল। মায়রার চোখ জোড়া ভরে ওঠে। ইরফান তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কত নিখুঁতভাবে পূরণ করে। মায়রা নিজেকে সামলে উল্টো ঘুরে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, এসব কেন করেছেন শিশুওয়ালা? ইরফান মায়রার ডান হাত তার বুকে চেপে মৃদু স্বরে বলে, তোমার ইচ্ছা পূরণ করলে এখানে অনেক শান্তি লাগে, বাটফ্লাওয়ার। একটু থেমে আবারও বলে, আমি তোমার আগে মারা গেলে তোমার কোনো টেনশন থাকবে না, এরকম 5টি অ্যাকাউন্ট আছে। ইরফানের কথা শুনে মায়রা ঝাপসা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার জলে ভরা টইটুম্বর আখিজোড়া দেখলো, তবে কিছু বলল না। মায়রা ইরফানের চোখে চোখ রেখে বলে, আমি একদিন মরে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। সেদিন আপনি আমার পাশে এসে আমায় বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আমায় কত যত্নে আগলে নিয়েছিলেন। তবে এখন আমার আগে চলে যেতে চেয়ে কেন আমায় কষ্ট দিচ্ছেন শিশরাজ? এটুকু বলতে বলতে মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আমি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম, এখন আমি আপনার জন্যেই বাঁচি শিশুওয়ালা। আমার আপনি ছাড়া আর কে আছে বলুন তো? আপনি আমাদের আল্লাহকে একটু বলুন না যেন আমি আমার শিশরাজের সাথে মরতে পারি। আমি শুধু রাতে আপনার বুকে ঘুমোতে চাই না, আমি অনন্তকাল আপনার বুকে ঘুমোতে চাই শিশুওয়ালা। ফান অবাক হয়ে মায়েরার দিকে চেয়ে রইল। ডান হাতে মায়েরার চোখ জোড়া মুছে দিয়ে বলে, হোস কাঁদে না, এই যে আছে,
কোথাও যাচ্ছি না আমার হাটকে রেখে। আমি ডিসাইড করেছি বিজনেসে যেই টাইম দিতাম সেখান থেকে হাফ টাইম কেটে আমার মায়ের নামে লিখে দিব। হ্যাপি হব। মায়েরা হেসে ফেললো, ইরফানের বুকে নাক ঘষলো। এরপর ইরফানের হাত ধরে সামনের দিকে যেতে যেতে বলে, এবার আমি আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আসুন। যেতে গিয়েও পিছে এসে নিচু হয়ে বসে। ইরফানের পা থেকে জোর করে জুতা খুলে দেয়, সাথে ইরফানের দুপায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে দেয়। ইরফান মায়রার কাজে বাধা দিল না। মায়রা ইরফানের হাত ধরে এগিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে যায়। দুপাশে ধান, মাঝে চিকন আইল। মায়রা ইরফানের হাত ধরে এগিয়ে যায়। ইরফান মায়রাকে এক জায়গায় দাঁড় করিয়ে মায়রার পিক উঠায় তার ক্যামেরার সাহায্যে। এরপর ধান ক্ষেতের একপাশে একটা মেশিন চালু করা, যেখানে অনবরত পানি পড়ছে। পানিগুলো আইলের মাঝ দিয়ে বিভিন্ন ক্ষেতে ছড়িয়ে পড়ে। মায়রা পানির পাশে গিয়ে দাঁড়ালে ইরফান অনেকগুলো পিক উঠায়। মায়রা মেশিন থেকে নির্গত পানি কিছুটা মুখে দেয়। ইরফান হাঁটুর নিচ পর্যন্ত পানির মাঝে দাঁড়িয়ে আছে। মায়রা শাড়িও অনেকটা ভিজে গিয়েছে। ইরফান মৃদু হেসে ডাকে, বাটফ্লাওয়ার। মায়রা মুখে পানি দিয়ে ভেজা মুখে ঘাট বাঁকিয়ে তাকালে ইরফান সাথে সাথে মায়রার পিক ক্লিক করে। মায়রা ইরফানের দিকে পানি ছিটিয়ে খিলখিলিয়ে হাসে। ইরফান মুখ বাঁকিয়ে আবারও মায়রার দিকে তাকায়। মায়রার হাস্যোজ্জ্বল পিক তার ক্যামেরায় বন্দি করে। এরপর ইরফান তার ক্যামেরায় গলায় ঝুলিয়ে মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। এরপর দুই আইলের মাঝখানে বেয়ে যাওয়া পানি মাছ দিয়ে হাঁটে ইরফান। বেশ ভালো লাগছে তার। মায়রা ডান হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়, সামনের দিকে দৃষ্টি রেখে বলে, ইউ নো বাটফ্লাওয়ার। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি আমার কথার আনসার দেন না কেন? ইরফান হাত তার দিকে সিটিয়ে মায়রাকে তার সাথে জড়িয়ে নিয়ে আবেগঘন কণ্ঠে বলে, ভালোবাসা ফিল করতে হয় বাটফ্লাওয়ার, এটা বলার জিনিস নয়। মায়রা দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। আশেপাশে চোখ ঘুরালে তেমন কাউকে দেখতে পায় না। ইরফানের গিরার অনেকটা উপর পর্যন্ত পানি ছুঁই। সেভাবে ইরফান মায়রাকে কোলে নিয়ে হাঁটে। গ্রামীণ পরিবেশে সকালের এমন আবহাওয়ায় নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো দুজন। সন্ধ্যার পরপর ইরফান আর শুদ্ধ ছাদে বসে আছে। ইরফান ল্যাপটপে কিছু কাজ করছে। শুদ্ধ সিগারেট খুব বেশি খায় না, তবে মাঝে মধ্যে না খেয়ে থাকতে পারে না বেচারা। যেমন ইরফানের পাশে বসে সিগারেট টানতে ব্যস্ত। ভাবনায় আসে সে প্রায় অনেকদিন যাবত, না শুধু অনেকদিন নয়, বেশ কয়েক মাস হলো ভুল করেও ইরফানের হাতে সিগারেট দেখেনি। ব্যাপারটা বুঝে না, তার সামনে না খাক। এই কয়েক মাসে ভুল করে একবার হলেও একদিন তো চোখে পড়তো, কিন্তু না, সে দেখেনি। কিছু একটা ভেবে ইরফানের দিকে তার ধরে রাখা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, ইরফান সিগারেট খাবি? ইরফান ল্যাপটপে কাজ করতে করতে ধান্দায় শুদ্ধর হাত থেকে সিগারেট নেয়। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে রাখে। এরপর হাতের লাইটার শুদ্ধর হাতে দিয়ে ডান হাতে সিগারেট ধরে সামনে চোখে পড়লে দরজায় মায়রাকে দেখলো। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার দিকে চেয়ে সিগারেট ছুঁড়ে ফেললো। মায়রার মুখে বিষাদের ছায়া ছিল, যা ইরফানের কাণ্ডে মুহূর্তে তার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানও সূক্ষ্ম হাসে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, সিগারেট ছুলে ফেললি কেন? ইরফান মায়রার দিকে চেয়েই বলে, বাটফ্লাওয়ার লাইক করে না। শুদ্ধ অবাক হয়ে বলে, না খেয়ে কেমনে থাকিস? ছাড়বি কেমনে? ইরফানের সহজ স্বীকারোক্তি। ইটস ডিফিকাল্ট, বাটফ্লাওয়ার জন্য সবকিছু করতে পারে, সেটা যতই ডিফিকাল্ট হোক না কেন। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, একটু কম কম ভালো হ ভাই। আমার বউ তো হার্ট ফেল করবে তোর মতো স্বামীকে দেখে। আমি এসব সিগারেট ছাড়তে পারবো না ভাই। ওরে বাবা, কি ভয়ানক কঠিন কাজ। ইরফান মায়রার দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, মৃদুস্বরে বলে, আই ক্যান ডু এনিথিং ফর মাই বাটফ্লাওয়ার। শুদ্ধ চুপ থাকলো। ইরফানের সাথে তার মেলানো যাবে, এই শালা অস্বাভাবিক। হাত দুটোর কি অবস্থা করেছে। ইরফান ছাদ থেকে এসে ঘুমিয়েছে। এখন রাত বাজে 12টা। মায়রা ইরফানের জন্য ভাত এনে বসে আছে। ইরফান উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। মায়রার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতে এসে ইরফানের দিকে এগিয়ে এসে ইরফানের কানের ভিতর এক আঙ্গুল ঢুকিয়ে ঘোরায়। ইরফানের মুখে বিরক্তির ভাঁজ। মায়না অনবরত এই কাজ করতে থাকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। স্টুপিড গার্ল, কি প্রবলেম? জ্বালাচ্ছ কেন? মায়রা ইরফানের মুখ বরাবর মুখ রেখে বলে, উঠুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো। মায়রাও বিরক্ত হয়। ইরফানকে আরো জ্বালায়, কিন্তু এই লোক আজ উঠবে না বলে হয়তো পণ করেছে। মায়রা কিছু একটা ভেবে ইরফানের কানের কাছে মুখ নিয়ে শব্দ করে গেয়ে ওঠে, তুই জান রে, আমার জান রে, বেঁচে থাকার দুই কারণ। এটুকু বলতে ইরফান ঠাস করে মায়রাকে বিছানায় ফেলে মায়রার উপর আধা শোয়া হয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমি তোমার কি? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে। ইরফান মায়রার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, বলো, আমি তোমার কি হই? মায়রা মিনমিন করে বলে, জান। ইরফান মায়রার কাঁধে মুখ গুজে চোখ বুজে নেয়। মায়রার কানের কাছে মুখ নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে একটু টেনে টেনে ডাকে, জান। মায়রা কেঁপে ওঠে। ইরফান চোখ বুজে মায়রার কাঁধে একটা গাঢ় চুমু আঁকে। আবারও একই কণ্ঠে বলে, ডিস্টার্ব করেছিলে কেন জান? এবার আমি তোমাকে ডিস্টার্ব করবো। বি রেডি, ওকে জান? মায়রা ঠোক গিলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। ইরফান মৃদু স্বরে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, টুডে 16 জুলাই, ইয়োর বার্থডে।
কংগ্রেচুলেশন ওয়ান টার্নিং 18 মাইল আপ। মায়রার দৃষ্টিতে বিস্ময়ের সাথে অন্তরে। ইরফান মায়রার গলায় নাক ঘষে বলে, বার্ডফ্লাওয়ারকে খাবো বলে ঘুমাইছিলাম। আর ইউ রেডি মাই জান? মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রার চোখে মুখে কেমন ভীতির সাথে চাপা উত্তেজনা। ইরফান মায়রার চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘোরের মাঝে বলে, মাইরা পড়ি, তুমি এত সুন্দর কেন? তুমি বড় হয়ে গেলে কেন বউ? আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। মায়রার দুপায়ে তালুতে শিরশির অনুভূতি হয়। ঢোক গিলে মিনমিন করে বলে, ভাত খাবেন? ইরফান মায়রাকে কথা শেষ করতে দেয় না। মায়রার ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়ার ভাঁজে নিয়ে নেয়। মায়রা আবেশে চোখ বুজে নেয়। ইরফান বেশ অনেকটা সময় পর মায়রাকে ছেড়ে মাতালের মতো কণ্ঠে আওড়ায়, জাস্ট তোমাকে খেতে চাই জান, নাথিং এলস। কথাটা বলতে বলতে মায়রার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকতে ব্যস্ত হয়। সাথে অবাধ্য হাতের বিচরণে মায়রাকে এলোমেলো করে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে ডাকে, ভালোবাসি শিশওয়ালা। ইরফান মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রার ভেজা চোখ। ইরফান মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে আবেশিত কণ্ঠে আওড়ায়, লাভ ইউ টু মাই জান। মায়রার চোখ পানি নিয়েও হেসে ফেললো। মায়রা চোখে পানি নিয়েও হেসে ফেললো। ইরফান মায়রার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়। দু হাতে তার বার্ডফ্লাওয়ারকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রা ছটফটিয়ে উঠলেও ইরফান মায়রাকে ছাড়লো না, বরং সময় পাল্লা যতবারে শিশরাজ তার বার্ডফ্লাওয়ারকে উন্মাদের নেয় নিজের মত করতে ব্যস্ত হয়। এত বছরের তৃষ্ণা যেন সব আজ রাতে মিটিয়ে নিতে ভীষণ তৎপর মায়রা শিশালা, যাকে বুকে নিয়ে গত 2 বছর ঘুমিয়েছে। আজ হঠাৎই যেন সেই ধৈর্যশীল প্রেমিক ভীষণ ধৈর্যহীন হয়ে পড়েছে। বিশাল দেহী শিশরাজের বক্ষের নিচে ছোট মায়েরা হাসি মুখে তার শিশালাকে বরণ করে নেয়। দুজনের মাঝে জমানো হাজারো প্রণয় একত্রিত হয়ে যেন এক সুখময় কাব্য রচিত করতে ব্যস্ত দুজন কপতি। পরদিন সকাল সকাল মায়েরা ভার্সিটিতে চলে গিয়েছে তারেক নেওয়াজের সাথে। ইরফান সকাল সকাল ঘুম থেকে উঠে মায়েরাকে না পেয়ে ভীষণ বিরক্ত হয়। খুব ভালোই বুঝেছে স্টুপিড বউটা লজ্জা পেয়ে তার থেকে পালাতে আগে চলে গিয়েছে। ইরফান হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মায়রা মিলাকে নিয়ে ক্লাসের একদম পিছনের দিকে বসেছে। মুখটা কেমন ছোট করে রেখেছে। মিলা মায়রার মুখ দেখতে পায় না নিকাবের আড়ালে। তার চোখে দেখে কিছু গোলমাল লাগছে। মায়রা মিলাকে তার দিকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলে, কি? মিলা গালে হাত দিয়ে বলে, আমি এখনো সিঙ্গেল হলেও আমার যথেষ্ট বুদ্ধি। তোর কি হয়েছে, ছেড়ে কাস তো। মায়রা অসহায় চোখে চেয়ে বলে, তুই বিয়ে করছিস না বলে আমি শুকিয়ে যেতে যেতে দুর্বল হয়ে গেছি। কিছু কর ময়না। মিলা পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলে, কাউকে পছন্দ হয় না, তোর জামাইয়ের একটা যমজ ভাই থাকলে সেই হতো। মায়রা রেগে বলে, আমার শিশরাজের দিকে নজর দিলে তোর চোখ কিন্তু তুলে নিব আমি, বলে দিলাম। বেদ্যম যাবাক। মিলা মুখ টিপে হেসে বলে, আহারে, আমার ময়নাটা তার শিশরাজকে কত ভালোবাসে। কথাটা বলে মায়রার বোরখার হাতে গুটিয়ে রাখা হাতের একটা জায়গায় জখম দেখিয়ে বলে, অবশ্যই এসব ভালোবাসা পেলে সবাই এতই ভালোবাসবে, তাই না ময়না? মায়রা থতমতকে দ্রুত বোরখার হাতা ঠিক করে নামিয়ে নেয়। তখনই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মায়রা ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান ক্লাসে প্রবেশ করে আগে পুরো ক্লাস স্ক্যান করে নেয়। মায়রাকে এক কোনায় দেখে বিরক্ত হলো। মিলা একবার ইরফানের দিকে তাকায়, একবার মায়রার দিকে তাকায়। মায়রাকে সে যে মাথা নিচু করতে দেখেছে আর তোলেনি। হলো কি? এই তো ডেলি তার স্বামীকে জ্বালায়, আজ কি হলো? কিছু একটা ভাবতেই বলে ওঠে, ময়না, বেশি লজ্জা পাচ্ছিস। বেশি হয়ে গেলে আমাকে কিছু দিয়ে তোর অনাহার স্বামীটার দিকে তাকা। বেচারা তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে টেরা হয়ে যাবে রে। মায়রা রেগে বলে, বেদ্যমের বাচ্চা চুপ কর, নয়তো তোকে এক শট মেরে উগান্ডা পাঠাবো। ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। লাস্ট ব্রেঞ্চ স্ট্যান্ড আপ। মায়রা আর মিলা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, স্ট্যান্ড আপ। মায়রা ঢোক গিলে দাঁড়ায়, সাথে মিলা। ইরফান মিলার উদ্দেশ্যে বলে, তুমি বসো। মিলা খুশি হয়ে চুপ করে বসে পড়ে। মায়রা রেগে তাকায় ইরফানের দিকে। কত বড় খারাপ লোক, তাকে দাঁড় করিয়ে রাখছে আর তারই বান্ধবীকে বসতে বলল। ইরফান মায়রার দিকে চেয়ে লেকচার দেয়। এই স্টুপিডকে ঘুম থেকে উঠে পায়নি, ভার্সিটি একা এসেছে, এখানে এসে আবার লাস্ট বেঞ্চে বসেছে, মেজাজ পুরো খারাপ করে দিয়েছে। মায়রার দৃষ্টি বুঝলো ইরফান, পাত্তা দিল না। ভার্সিটির ক্লাস শেষে মায়রা ভার্সিটির মাঠে মিলাসহ তার নতুন আরও 3 জন ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ইরফান মিনিট 5 হলো দাঁড়িয়ে আছে মায়রার জন্য। তার ভার্সিটির সবাই জানে মায়রা ইরফানের স্ত্রী, কিন্তু মায়রা ইরফানের কাছে আবদার করেছিল ভার্সিটিতে সবার সামনে যেন তাকে ইরফানের বউয়ের মতো ট্রিট না করে। ইরফান মেনে নিয়েছিল, কিন্তু তার বউ তো স্টুপিড। সে পুরো 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে, অথচ মায়রার খবর নেই। খুবই ভালো বুঝেছে ইচ্ছে করে এমন করছে। ইরফান পকেটে 2 হাত গুজে রেখে ভার্সিটির মাঠে দাঁড়ায়। কিছুটা আওয়াজ করে গম্ভীর গলায় ডাকে, মিসেস ইরফান নাওয়াজ, কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ।
ইরফানের কথা শুনে মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা ফ্রেন্ডস সহ ভার্সিটির মাঠে আরো অনেকে ইরফান আর মায়রার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এমন নয় কেউ জানে না মায়রা ইরফানের বউ, কিন্তু ইরফান তাদের সামনে মায়রাকে কখনো এভাবে ট্রিট না করায় বেশ অবাক হয়েছে। মায়রা দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এই লোকটা কি শুরু করেছে? ধুপধাপ পা ফেলে ইরফানের সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে বলে, এমন করছেন কেন? ইরফান মায়রার হাত ধরে বলে। এসো। মায়রা ইরফানের হাত আটকে বলে, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। ইরফান রেগে কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখা এমন করছে ইরফান বুঝলো বউটার এত জেদ। ইরফান ঠান্ডা গলায় বলে, সরি বউ, এসো আমার সাথে। মায়রা মুখ ফুলিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। আপনি আমাকে এমনি এমনি দাঁড় করালেন কেন? আর আমার ফ্রেন্ড মিলাকে বসিয়ে দিলেন। অসভ্য হয়ে গিয়েছেন আপনি, সরুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি তো তোমার ফ্রেন্ডকে দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। মায়রা রেগে বলে, আবার মিথ্যে বলছেন আপনি। আমার মুখ তো দেখা যায় না, তাহলে কি দেখলেন আপনি? ইরফান মৃদু স্বরে বলে, যা দেখা যায় সেটাই দেখি, এসো আমার সাথে। মায়রা মন খারাপ করে বলে, আমার পা ব্যথা হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে বলে, ওকে, কোলে নিচ্ছি, কাম। মায়রা চোখ বড় বড় করে দ্রুত দুপা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, না। পাশ দিয়ে তার ক্লাসের এক ক্লাসমেট যাচ্ছিল, মিটিমিটি হাসছিল। মায়রার কান্না পায়, তাকে সবাই খেপাবে এখন। এই লোকটা তাকে কোথাও একটু শান্তি দেয় না। এগিয়ে এসে রেগে বলে, অসভ্য লোক, আপনি আমায় একটুও শান্তি দেবেন না। ইরফান আশেপাশে তাকিয়ে মায়রার দিকে চেয়ে বলে, গত রাতে যে আদর করলাম বউ, এত ফাস্ট ভুলে গেল? মায়রা থতমত খেয়ে তাকায়, ভীষণ লজ্জা পায় বেচারি। কথা বলাই যাবে না এনার সাথে। কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর খুব দ্রুত তার চিরাচরিত গাম্ভীর্যের ভাব এনে মায়রার পিছু পিছু এগিয়ে যায়। যাওয়ার পথে একটু পর পর কেউ না কেউ সালাম দেয়। ইরফান ছোট করে সালামের উত্তর নেয়। মায়রা বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে এসে মায়রার হাত ধরে একটা রিক্সার সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, রিক্সায় যাব? ইরফান মৃদু স্বরে বলে, ওঠো, আজ তোমার রিক্সায় নিয়ে শহর করব। মায়রা ভীষণ অবাক হয়। মায়রার এই ইচ্ছে ছিল। ইরফান কিভাবে যে জেনেছে? মায়রা অবাক হয়ে বলে, আপনি ভালোভাবে বসতে পারবেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, লাস্ট 1 মান্থ রিক্সায় চলাচল করে প্র্যাকটিস করছি। মায়রা কি বলবে বুঝলো না। মানে তার ইচ্ছে পূরণ করতে ইরফান তার বিলাসবহুল গাড়ি রেখে রিক্সায় চলাচল করেছে। মায়রা ইরফানকে নিয়ে মন্তব্য করার মতো কিছু খুঁজে পায় না। ইরফানকে সেই 6 মাস আগে সিগারেট না খাওয়ার আবদার করার পর আজ পর্যন্ত ইরফানের হাতে সিগারেট দেখেনি মায়রা। মায়রা যাই বলে সবই যত্ন সহকারে করে দেয়। মায়রা অবাক হয়ে বলে, আচ্ছা শেষরাজ, এমন কিছু কি আছে যা আপনি পারেন না বা আমি বলেও পারবেন না? ইরফান মায়রার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলে, বাটফ্লারকে কোনোভাবে হার্ট করতে পারে না, সে বললেও পারবো না, এটা কমপ্লিটলি ভুলে গেছে। মায়রা ভীষণ অবাক হয়। ইরফান কত বদলে গিয়েছে। প্রথম প্রথম তাকে কত থাপ্পড় দিত, এরপর থাপ্পড় ছেড়ে দিয়ে শুধু ধমকাতো, এরপর মাঝে মাঝে মারার জন্য হাত তুলেও আবারও নামিয়ে নিত। ধাপে ধাপে যেন ইরফান তাকে আঘাত করার সব পথ ভুলে গেল। এখন ইরফান শুধু তার যত্ন করতে শিখে গিয়েছে। আবেগে মায়রার চোখের কোণে পানি জমে। ইরফান দু হাতের মাঝে মায়রার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কাঁদছো কেন বাটফ্লার? কোথায় ব্যথা পেয়েছো? মায়রা মৃদু হেসে বলে, আপনি অনেক ভালো জানেন শেষরাজ। ইরফান কিছু বলল না। মায়রাকে রিকশায় বসতে বললে মায়রা রিকশায় উঠে বসে। এরপর ইরফান মায়রার পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানকে জাপটে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ শিশুওয়ালা। ইরফান মৃদু হাসলো। ডান হাত পিছন দিয়ে নিয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে গেয়ে ওঠে। মায়রা গলা নামিয়ে গায়, সত্যি করে বলো, ছেড়ে যাবে না কখনো? ইরফান মৃদু স্বরে বলে, বাটফ্লার ইজ মাই হার্ট, মাই হার্ট অলওয়েজ আমার সাথে থাকে। যেখানে তাকে নিয়ে প্রতিনিয়ত আমার ছন্দ সাজাই। আই প্রমিস ইউ মাই হার্ট, কখনো ছাড়ছি না তোমায়, না তো এ পারে আর না তো ও পারে। একটু থেমে মায়রার দিকে চেয়ে বলে, লিসেন বাটফ্লার, ইউ আর অনলি মাইন। মায়রার মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ইরফানের কাঁধে মাথা রেখে প্রশান্তিময় হাসি হাসে। ইরফান মায়রা সেদিন রিক্সা নিয়ে শহর চড়ে বেড়াতে ব্যস্ত হয়ে গেল। দিন গড়িয়ে রাত পেরোয় সাথে ইরফান মায়রা শহর জুড়ে তাদের প্রণয়ের কাব্যগাথায় ব্যস্ত হয়ে থাকে। পরিশেষে ইরফান ও মায়রার নিঃস্বার্থ সূক্ষ্ম মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে এবং কোমল হৃদয়স্পর্শী আবেগ প্রকাশের দ্বারা তাদের জীবনের এই পবিত্র নিখাদ নির্মল ও কুলসিত মুক্ত ভালোবাসায় সৃষ্ট তাদেরই হৃদয়ের প্রকাশিত ও অপ্রকাশিত শব্দসমূহ প্রেমের গল্প ও কবিতা রূপে রচিত হলো। আর এভাবে প্রণয়ের অমল কাব্য নামটিও তার সার্থকতা ও স্বকীয়তা পেল।